লেখক দিব্যেন্দু দাশের ইচ্ছে মৃত্যু। কবে যে বড় হব, এই কথাটি ছেলে বা মেয়েবেলায় বলেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মা বাবার শাসন বা বকাবকি তো আজ প্রায় উঠেই গেছে, যদিও শিবানীর জীবনে সেই শাসন আজ 25 বছরে এসেও হতাশা আর তীব্র যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের আর 5টা মানুষের মতো সেও নিজের ছোট্ট মেয়েবেলায় ফিরে যেতে চায়, কিন্তু স্বয়ং আইনস্টাইন যেখানে অতীতে যাওয়া অসম্ভব বা অতীতে গিয়ে কিছু পরিবর্তন করা অসম্ভব বলে বলে গেছেন, সেখানে সাদামাটা মানুষের সাধ্য কোথায় নিজের অতীতে ফেরার। মা বাবা শিবানী আর তার নিজের ভাই সহ বাড়িতে 4 জন। যদিও সে জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছে, কিন্তু তার কাছে মা বাবার ভাই সব। কাকু জেঠু সবাই আছেন, কিন্তু তারা কাজের থেকে অকাজে বেশি থাকেন। শিবানী ছোট থেকেই পড়াশোনায় খুব একটা ভালো মেয়ে নয়, তবে সে যে একেবারে খারাপ পড়াশোনায় তা কিন্তু নয়। তার পড়াশোনায় অনীহার কারণ কিন্তু তার পরিবার। জয়েন্ট ফ্যামিলি হওয়ায় কেউ নিজের একার মত নিয়ে চলতে পারে না, তার ওপর সে একজন মেয়ে। এখনও সমাজে কিছু কিছু মানুষের মুখোশধারী অমানুষ ঘুরে বেড়ায়, যারা বাড়িতে মেয়ে জন্মেছে শুনলেই নাক সিটকোয়। শিবানীর পরিবার হলো এর একটি জলজ্যান্ত প্রমাণ। মেয়েদের অত শখ আহ্লাদ কিসের? কেন পড়তে হবে অত? এসব যাদের পরিবারের ব্রত কথা, তাদের বাড়িতে যদি মেয়ে জন্মায় তবে সেই মেয়ের কি হাল হতে পারে তা কেবলমাত্র সেই মেয়েই বোঝে। জন্মের পর তার বাবা তাকে নিয়ে উদাসীন ছিলেন। এদিকে মাধ্যমিক পরীক্ষায় মোটামুটি একটা রেজাল্ট করা মেয়ের কি নিয়ে পড়ার ইচ্ছে, সেসব কোনো তোয়াক্কা না করে ভর্তি করলেন সায়েন্স নিয়ে। নিজের প্রেস্টিজ যেখানে জড়িয়ে, সেখানে তার বাবা কোনো কম্প্রোমাইজ করতে রাজি নন। সায়েন্সের যত লেখকের বই হয় তা সবই কিনে আনা হলো শিবানীর জন্য। প্রায় 6 মাস টিউশন দেওয়ার পরও যখন তার বাবা দেখল যে তার কোনো অগ্রগতি হচ্ছে না, তখন এক প্রকার বাধ্য হয়েই তিনি তার মেয়েকে আর্টস নিয়ে ভর্তি করলেন। এমনিতেই তিনি তার মেয়েকে প্রতি সব দিন বিরক্ত প্রকাশ করতেন। এখন যেন তার বিরক্তির পরিমাণ অনেক বেড়ে গেল। আস্তে আস্তে মেয়ের সাথে তার কথা বলার পরিমাণ অনেক কমতে থাকলো। এদিকে শিবানী ছোট থেকেই আঁকতে ভালোবাসে লেখালেখি করতে। তার আলমারি ভর্তি জামাকাপড় যত না আছে, তার থেকেও বেশি আছে বিভিন্ন লেখালেখি। কোথাও আছে কবিতা, কোথাও বা গল্প, আবার কোথাও আছে নিজের লেখা 2-4 কথা গানের লাইন। নিজের রুমের আনাচে কানাচে রয়েছে রং তুলিতে ক্যানভাসে ফুটিয়ে তোলা নানান ধরনের ছবি, কিন্তু সেই সব ছবি বাইরের জগতের ক্যানভাসে কখনো বেরিয়ে আসেনি। আজ সেসব ছবির ওপর একধারে জমেছে ধুলো, আর অন্য ধারে শিবানীর এত সুন্দর হাতের ছোঁয়া আজ কোথায় যেন হারিয়ে গেছে। যে যা সব শিখেছে তা সবই কাউকে দেখে শেখা। এসব জিনিস শেখার জন্য কোনো শিক্ষকের কাছে তার যাওয়ার অনুমতি ছিল না। সে যা করেছে সব নিজের ইচ্ছেই লুকিয়ে করেছে, কারণ সে জানে তার পরিবারের কাছে তার গুরুত্ব কতটা। তার মা যদিও তাকে একটু হলেও সাপোর্ট করত, কিন্তু তিনিও তার পরিবারের এই পুরুষকেন্দ্রিক রাজত্বের মতামতের ঊর্ধ্বে উঠতে পারেননি কোনো দিনও। শিবানীর জীবন এভাবেই অতিবাহিত হচ্ছিল বলার থেকেও কেটে যাচ্ছিল বলাটা তার ক্ষেত্রে বেশি শ্রেয় ছিল। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় যে ভুল সে করেছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় শিবানী সেই ভুল দ্বিতীয়বার আর করেনি। যে কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সে ভালোভাবেই দিয়েছিল এবং মনের মতো রেজাল্টও সে করতে পেরেছিল। হয়তো শিবানীর জীবনে এটি ছিল সবথেকে বেশি আনন্দের সময়। সে চেয়েছিল তার সেই আনন্দে গোটা পরিবার আনন্দিত হবে,
কিন্তু প্রতিবারের মতো এবারও তার হাতে হতাশাই এসে হাজির হয়েছিল। তার ভাই ভালো রেজাল্ট করলে বা কোনো কিছু অ্যাচিভ করলে গোটা পরিবার সেটা সেলিব্রেট করে, কিন্তু তার জীবনে সেই প্রথম ভালো রেজাল্টে বাড়িতে কোনো অনুষ্ঠান তো দূরের কথা, সে যে ভালো ফল করেছে সেটাই কেউ মনে করেনি। যাই হোক, ভালো ফল সে করেছে, তাই তার ইচ্ছে বাংলা নিয়ে স্নাতক সে পড়বে, তার সাহিত্য নিয়ে পড়তে চায়। সে চায় তার হাতের লেখার জাদু আরও পরিপূর্ণতা পাক। কিন্তু তার বাবা কড়া নির্দেশ দিলেন, ভালো ফল করেছ ভালো কথা, কিন্তু এই বাংলা টাংলা নিয়ে পড়তে যেও না, ও সব ব্যাকডেটেড, সবাইকে বলতেও পারবে না, লোকে ছিছি করবে, আর আমারও সম্মান থাকবে না। পাড়ার গণ্যমান্য ব্যক্তি আমি, পারলে ইংলিশ নিয়ে পড়ো। শিবানী চাইলেও তার বাবার বিরুদ্ধে যেতে পারল না। সে নিজেকে এই বলে সান্ত্বনা দিল, ইংরেজিতে তো সাহিত্য আছে, সেটা নিয়েই না হয় পড়ব, বাংলাতে তো অনেক লেখালেখি করেছি, এরপর থেকে না হয় ইংরেজিতেই লেখালেখি চালাবো। আসলে আমাদের যখন নিজের ইচ্ছে পূরণ হয় না, তখন নিজের মনকে বোকা বানানোর জন্যই আমরা বেশ কিছু কথা বলে থাকি। শিবানীর কথাগুলো তারই প্রতিরূপ ছিল। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য সে অনেক কিছু কথা নিজেকে বলে, কিন্তু বাস্তবে তার মন কি চাইছিল তার খোঁজ কেউ করেনি আর করবেও না। নিজেকে বুঝিয়ে শিবানী যোগ দিল বাড়ির 5 কিলোমিটারের মধ্যেই থাকা কলেজটায়। চলতে শুরু করল তার জীবনের এক নতুন অধ্যায়। কলেজের প্রথম দিনেই তার বাবা শিবানীকে বললেন, কলেজ যাচ্ছ যাও, কিন্তু এমন কিছু কাজ করো না যাতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়। শিবানী তার বাবার কথার কোনো উত্তর না দিয়ে মাথা নাড়িয়ে শুধুমাত্র সম্মতি জানালো। চলতে শুরু করলো এক খাঁচায় বন্দি পাখির একটু খোলামেলা আকাশে ওড়ার স্বপ্ন। বাড়ি থেকে কলেজ বা বাড়ি থেকে টিউশন বা কলেজ থেকে টিউশন, এই 3টি রাস্তায় ছিল তার কাছে সামান্য ডানা মেলে ওড়ার রাস্তা। কলেজ ছিল তার কাছে যেন মুক্ত খোলা আকাশ, যেখানে সে নিজের মতো করে ধীরে ধীরে নিজের চারপাশটাকে তৈরি করেছিল। বেশ কদিনের মধ্যেই সে তার যোগ্যতা দিয়ে কলেজে নিজের একটা নাম করতে সক্ষম হলো। আর কথায় আছে না, যদি তুমি যোগ্য হও তাহলে তোমার বন্ধুর কোনো অভাব হয় না। ঠিক সেইভাবে শিবানীরও বন্ধুর অভাব ঘটল না। সে আস্তে আস্তে বন্ধু বান্ধবী সবার মনে জায়গা করে নিতে থাকলো। এ যেন তার কাছে দম বন্ধ হয়ে আসা এক জায়গা থেকে ফুলের সৌরভযুক্ত সুন্দর স্বর্গে প্রবেশ করা। এভাবে সুন্দর একটি লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকে শিবানীর জীবন। পড়াশোনার ফাঁকে ফাঁকে গল্প লেখা, কবিতা লেখা এবং সেই সাথে আঁকাআঁকি করা, এগুলোও সে চালাতে থাকে নিতান্তই গোপনে। শিবানী মনে করে এগুলো ছাড়া সে অসম্পূর্ণ। তার প্রতিভা সেদিন সকলে চোখে নজর এসেছিল যেদিন কলেজের এক বার্ষিক অনুষ্ঠানে সে তার আঁকা ছবিগুলোর এক্সিবিশন লাগাতে পেরেছিল। পাশাপাশি থাকা বিভিন্ন কলেজ থেকে আসা পড়ুয়ারা তার আঁকা ছবিগুলো দেখে মন্ত্রমুগ্ধ হয়েছিল। সেই সাথে কলেজের স্যার এবং ম্যাডামরা তাকে সম্মান জানানোর জন্য একটি মেডেলও প্রদান করেছিলেন। কিন্তু শিবানী সেই মেডেল কাউকে দেখায়নি। তার বাড়ির কেউ জানতেই পারেনি তার সেই কৃতিত্বের কথা। যদিও সে তার মাকে সব কথা বলে, কিন্তু এই মেডেল পাওয়ার ব্যাপারটা সে তার মাকে জানায় না, কারণ সে জানে তার মূল্য পরিবারে কিছুই নয়। সে ভাবতে থাকে কিছু একটা কাজ তাকে করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তবে গিয়ে সে এই বদ্ধ শিকল থেকে বেরোতে পারবে। শিবানীর হাতে যেমন জাদু ছিল, ঠিক তেমনই তার জাদু ছিল রূপে। যৌবনে উত্তীর্ণ হওয়ার পর থেকে তার রূপে মুগ্ধ হয়নি এমন পুরুষ খুঁজে পাওয়া ছিল দুষ্কর। একদিকে যেমন সে পড়াশোনায় ভালো, সেরকমই তার ছিল নম্র ব্যবহার। কিন্তু যেমন মধুর দিকে মৌমাছি আকৃষ্ট হয়, ঠিক তেমনই পাড়ার বখাটে কয়েকজন ছেলে তাকে দেখে এতটাই আকৃষ্ট ছিল যে তারা তাকে খুব উত্ত্যক্ত করত। কিন্তু শিবানী এসব কথা
তার পরিবারের কাউকে জানানোর সাহস পায়নি, কারণ সে জানে যদি সে তার পরিবারকে সমস্ত ঘটনা বলে তাহলে তারা সমস্ত দোষ তার ওপর চাপিয়ে দিয়ে তার পড়াশোনা বন্ধ করে দেবে। এভাবে শিবানী তার কলেজ জীবনের 2 বছর পার করে দিল। কিন্তু যে বিপদের আশঙ্কা সে করেছিল সেটিই ঘটল। 3য় বছরের ফাইনাল পরীক্ষার আগে তার বাবা হঠাৎই জানতে পারলেন সেই সব বখাটে ছেলেদের ব্যাপারে। তাই শিবানীর বাবা তার মেয়ের কোনো কথা না শুনেই ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেই তার বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলেন। এদিকে শিবানীর এখনো বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। সে 2 বছরে কলেজে খুব ভালো ফল করেছে, যে কারণে কলেজের স্যার ম্যাডাম সহ তার নিজেরও একটা স্বপ্ন আছে নিজেকে নিয়ে। সে চায় মাস্টার্স পড়ে কোনো একটা ভালো চাকরির সন্ধান করতে। শিবানী তার মাকে নিজের ইচ্ছের কথা জানায়, কিন্তু তার মা তাকে সাপোর্ট করলেও তার যে কোনো জোর চলে না পরিবারে, সেটা শিবানীও অনুমান করতে পারে। অগত্যা জয়েন্ট ফ্যামিলির সবার চাপের কারণে সে বিয়ে করতে রাজি হয়। ফাইনাল পরীক্ষাতে তার এখনও 3 মাস বাকি আছে। সে ভাবতে থাকে, বাবা নিশ্চয়ই ভালো ছেলেই দেখেছে যে অন্তত আমার মনের কথা বুঝবে। অনেকদিন তো বাবা মায়ের গলার কাটা হয়ে রইলাম, এবার না হয় তাদের একটু শান্তিতে থাকতে দিতে পারবো, এতে হয়তো ওনারা ভালো থাকবেন। শিবানীর বিয়ের জন্য তোড়জোড় শুরু হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই এক সম্ভ্রান্ত পরিবারের সন্ধান পাওয়া গেল। অর্থ প্রতিপত্তির দিক থেকে তারা শিবানীদের পরিবারের সমকক্ষ। ছেলে বিদেশে চাকরি করে, সে একজন ইঞ্জিনিয়ার। মেয়েকে একবার দেখাতেই ছেলের বাড়ির সকলের পছন্দ হয়ে গেল। শিবানীর পছন্দ হলো কিনা তার তোয়াক্কা কেউ কোনোদিন করেনি, আর আজও তার বিপরীত ঘটেনি। তার ইচ্ছে আকাঙ্ক্ষা সব তার নিজের মনের মধ্যেই এক গোপন বাক্সে বন্দী। সেই বাক্সের তালা শিবানী নিজেই চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে। দেনা পাওনার যখন কথা হচ্ছিল তখন শিবানীর একটা কথাই মনে হচ্ছিল, আমি কি সত্যি একটা পণ্য মাত্র? মনে হচ্ছে আমাকে যেন বাজারে বসিয়ে বিক্রি করার জন্য দর কষাকষি চলেছে। হয়তো মেয়েদের ভাগ্য এমনই হয়, তাদের না আছে কোনো শখ, না আছে কোনো ইচ্ছে, আছে শুধু বুক ভরা বেদনা, হতাশা এবং ঘৃণা। অনেক টাকার পাহাড় নিয়ে শিবানী গেল তার শ্বশুর বাড়ি। যাদের কাছে যোগ্যতার বিচার হয় টাকা দিয়ে, তাদের কাছে এর থেকে বেশি কি আর আশা করা যায়? বাসর রাতে সে বুঝতে পারল তার স্বামী ঠিক তার পরিবারের মতো। সে সোজা কথাই বলে দিল, এতদিন পর্যন্ত যা করেছ, আজকের পর থেকে পড়াশোনা নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করার তোমার আর দরকার নেই। আমাদের টাকার কোনো অভাব নেই, তাই তোমার আর না পড়াশোনা করলেও চলবে। 2 বছর পরীক্ষা দিয়েছ, 3য় বছরের ফাইনাল পরীক্ষার সামনেই, তাই শুধু পরীক্ষাটা দিতে আমি অ্যালাউ করলাম, কিন্তু তারপর এই বাড়ি থেকে বাইরে বেরোনো চলবে না। বউ মানুষের অত পড়াশোনা করে কোনো লাভ নেই। শিবানী যেন এক খাঁচা থেকে আর এক খাঁচায় বন্দী হয়ে গেল। সে রাতে শিবানী অনেক কেঁদেছিল, কিন্তু নতুন বউয়ের কান্না কেউ দেখতে পায় কি? এদিকে লকডাউনে শিবানীর স্বামীর চাকরি চলে গেল। দেশে ফিরে এসে শুরু হলো শিবানীর ওপর অত্যাচার। 3য় বছরের ফাইনাল পরীক্ষা যেদিন দেওয়া শেষ হলো, সেদিন থেকে শিবানীর গায়ের ওপর হাত তোলা শুরু হলো। বারবার তার কাছে চাওয়া হচ্ছিল টাকা। বলা হচ্ছিল, যাও বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসো। কিন্তু শিবানী কোন মুখ নিয়ে বাপের বাড়ি যাবে? বিয়ের অষ্টমঙ্গলা পেরোনোর পর থেকে কেটে গেছে প্রায় 5 মাস। তার বাপের বাড়ি থেকে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেওয়া হয়নি। সে কোন মুখ নিয়ে যাবে বাবার কাছে টাকা খুঁজতে? আর যারা শিবানীকে অপয়া অলক্ষী বলে মনে করেন, যারা তাকে একটা বাড়তি বোঝা বলে মনে করেন, তাদের কাছে টাকা চাওয়া তো দূরের কথা, তাদের সামনে যেতেও শিবানীর মন মানছিল না। কি যে করবে সে কিছুই বুঝতে পারছে না। বিধাতা তাকে কোন বাঁধনে জড়ালেন তা কেবল তিনিই জানেন। তবে কি এভাবেই শিবানীর জীবন শেষ হবে? এদিকে বিয়ের 6 মাস যেতে না যেতেই ভালো মানুষের মুখোশ পরা এই অতি বড়লোকগুলোর বাস্তব রূপ ফুটে উঠতে থাকলো।
বিয়ের 6 মাস হয়ে গেল, এখনো বাচ্চা হলো না কেন? এই প্রশ্ন যারা করে তারা সুস্থ মস্তিষ্কের মানুষ কিনা সেই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। বড়লোক ছেলের নিজেরই সমস্যা আছে, অন্তত ডাক্তাররা তাই বলেছেন। কিন্তু শিবানীর শ্বশুর বাড়ির লোক সেসবের কোনো তোয়াক্কা করেন না। তাদের ছেলের এই সমস্যা যে শারীরিক সেটা না ভেবে শিবানীকে দোষারোপ করে চলেছেন। হয়তো লোকের কাছে নিজের ছেলের সমস্যা নিয়ে কথা বললে তাদের সম্মান আর থাকবে না, তাই পরের বাড়ির মেয়েটার ওপর দোষ চাপিয়ে চলেছেন। এত সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো মুখে আজ চড় থাপ্পড়ের কালশিটে পড়ে গেছে চোখের তলায় কালি। সুন্দর দেহের গঠনে এই 6 মাসে অনেক আঘাত আর ক্লান্তির ভাঁজ দেখা দিয়েছে। শিবানীর স্বামী কদিন ধরেই প্রতি রাতে দেরিতে বাড়ি ফিরছে। কিছুদিনের মধ্যেই সে জানতে পারে তার স্বামী অন্য নারীর প্রেমে পড়েছে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে তীব্র অশান্তি শুরু হয়। আস্তে আস্তে শিবানী তার শ্বশুর বাড়ির দুচোখের বিষে পরিণত হয়। ছেলের এই পরকীয়া প্রেমে তার বাবা মা বাধা দেওয়ার তো দূরে থাক, উল্টে তাকে সাপোর্ট করতে থাকে। শিবানীর আর কোথাও যাওয়ার উপায় নেই। অনেকদিন আগেই সে বাপের বাড়ির সব মায়া কেটে ফেলেছে। আর ওই বাড়িতে ফেরা সম্ভব কি? যদিও সে ফোনে নিজের মায়ের সাথে যোগাযোগ রেখেছে। সাহস করে শিবানী তার মাকে সব কথা বলে। তার স্বামীর পরকীয়া প্রেমের কথা শুনে শিবানীর মা তাকে বলে, এই বয়সে ছেলেরা একটু আধটু এমন করে, পরে দেখবি ঠিক হয়ে যাবে। মায়ের এই কথা শুনে শিবানী ক্ষোভে ফেটে পড়ে। ভেতর থেকে যেন তার দম বন্ধ হয়ে আসছে। সে এতদিন সব মুখ বুজে সহ্য করলেও আর পারল না। সে বলেই ফেলল, তাহলে মা বাবাও এরকম পরকীয়া প্রেম করেছে অনেকগুলো, আর তুমি তাকে সেসব করতে সাপোর্ট করেছ? তাহলে তো তুমি আমার মা হওয়ার যোগ্যই নও। এই বলে শিবানী ফোন কেটে দিল। তার মা আবার ফোন করেও কোনো লাভ হয়নি, ফোন সুইচড অফ। শিবানীর মা ভাবল এখন মেয়ে রেগে আছে, পরে মাথা ঠান্ডা হলে নিজেই কল করবে। কিন্তু দ্বিতীয়বার আর শিবানীর ফোন আসেনি। শিবানী বাজার থেকে বিষ নিয়ে এলো। সে চোখের জল ফেলতে ফেলতে এটাই ভাবল, জীবনে তো আমার কোনো ইচ্ছেই পূরণ হয়নি। আমার যা চেয়েছি তা কোনো দিনও পাইনি। না পেয়েছি বাবা মায়ের ভালোবাসা, না পেয়েছি স্বামীর ভালোবাসা, না দাঁড়াতে পারলাম নিজের পায়ে। কোনোটি যখন আমার ইচ্ছে মতো হয়নি, তখন অন্তত মৃত্যুটা আমার ইচ্ছে অনুযায়ী হোক। জীবনের একটা ইচ্ছে তো পূরণ করতে পারবো, এটা ভেবেই না হয় পৃথিবী ছেড়ে চলে যাব। সেই রাতেই ফোন এলো তার শ্বশুরের ফোন থেকে। ওপার থেকে ভেসে এলো রাগী কণ্ঠে, আপনাদের মেয়ে বিষ খেয়েছে, নিয়ে যান আপনাদের মেয়েকে, আর কোনোদিনও যেন তার মুখ না দেখি। আমাদের সংসারটা একেবারে জ্বালিয়ে দিল। ওদিকে শিবানীর মা বাবা কি বলবে কিছুই বুঝতে পারলেন না। এই ঘন অন্ধকারেও তাদের চোখের সামনে আধার নেমে এলো। এক ছুটতে গেলেন মেয়ের বাড়ি। তড়িঘড়ি করে শিবানীকে হাসপাতালে নিয়ে এলেন। তখনও শিবানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি। তার বাবা শিবানীর এমন অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। শিবানীকে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। বাইরে জ্বলে উঠল লালবাতি। শিবানীর পরিবার কখনই লালবাতিটি বন্ধ হবে সেই দিকেই কান্না ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। কয়েক ঘন্টা অপারেশনের পর শিবানীর শরীর থেকে বের করে আনা হলো, কিন্তু তখনও তার অবস্থা শোচনীয়। ডাক্তাররা বলতে পারছেন না কি হবে, অন্তত 24 ঘন্টা বলা সম্ভব নয়। ঠিক হলো শিবানীর মা বাবা আর ভাই হসপিটালে থাকবেন, পরিবারের বাকিদের থাকার কোনো দরকার নেই। এই ভেবেই শিবানীর বাবা তাদের বাড়ি পৌঁছতে গেলেন। সবাইকে বাড়ি পৌঁছে দেবার পর তিনি এই প্রথমবারের মতো তার মেয়ের রুমের ভেতরে ঢুকলেন। শেষবার কখন তার মেয়ের রুমে এসেছিলেন তা তার আজ মনে নেই। আজ তিনি কোনো এক কারণে নিজের মেয়ের অনুপস্থিতি খুব বেশি অনুভব করছেন। ভেতর থেকে যেন সবকিছু ফাঁকা হয়ে গেছে এমন মনে হচ্ছে। রুমের ভেতরে চারিদিকে শিবানীর আঁকা অসংখ্য ছবি, যার মধ্যে একটি হলো তার নিজের বাবার প্রতিচ্ছবি। শিবানীর বাবা সেই ছবিটির দিকে এগিয়ে গেলেন। একটু ভালো করে লক্ষ্য করে তিনি বুঝতে পারলেন ছবিটির মধ্যে তার বাবার জন্য যে ভালোবাসা আর অভিমান রয়েছে তা সবই ওই ছবির মধ্যে প্রকাশ পাচ্ছে।
ছবির একদিকে যেমন সে তার বাবার সাথে তার সম্পর্ক, তার ভালো লাগা, ভালোবাসার কথা, যেগুলো সে তার বাবাকে কোনোদিনও বলে উঠতে পারেনি, সেই কথাগুলোর প্রত্যেকটা পয়েন্ট করে করে সে লিখে রেখেছে। আর অন্যদিকে রয়েছে তার বাবার প্রতি থাকা এক একটা অভিমানের কথা। শিবানীর বাবা তার মেয়ের আলমারি খুলে দেখতে পেলেন অনেক অনেক কবিতা, যার বেশিরভাগই তার মনের কষ্টগুলো নিয়ে লেখা। সঙ্গে দেখলেন অনেকগুলো মেডেল আর প্রাইজ, কোনোটা তার আঁকার জন্য, তো কোনোটা বা কবিতা লেখা, গল্প লেখা বা হাতের কাজের জন্য সে পেয়েছে। কোনোদিনও সেসব কথা শিবানী তার বাবা মাকে বলেনি। আজ তার বাবা নিজেকে খুব অপরাধী আর অসহায় বলে মনে করছেন। আজ আমার জন্যই আমার মেয়ে মৃত্যুর সাথে লড়ছে। সে কি চায় সেসবের কোনোদিনও তোয়াক্কা করিনি। এই সবের পেছনে আমি দায়ী। ঈশ্বর, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, দরকার হলে তুমি আমার প্রাণ নিয়ে নাও। এসব ভাবতে ভাবতে তার চোখে জল চলে এলো। আলমারির ভেতরে তিনি দেখতে পেলেন তার মেয়ের একটা ডায়েরি, যার প্রতিটি লাইনে, প্রতিটি পাতায় লেখা আছে তার কষ্ট, যন্ত্রণা, কিছু ভালো লাগার আবেগ আর নিজের স্বপ্নগুলোর কথা, যে কথাগুলো তার মেয়ে পরিবারের ভয়ের কারণে বলতে পারেনি। শিবানীর বাবা সেই ডায়েরিটা নিয়ে চললেন তার মেয়ের কাছে। এখন রাত 12টা। প্রতিটা সেকেন্ড যেন তাদের কাছে কাটার মতো বিচ্ছে। সারা রাত ধরে শিবানীর বাবা সেই ডায়েরিটা পড়ছেন। তার চোখের জলে তার মেয়ের ডায়েরির প্রতিটা পাতা ভিজে যাচ্ছে। এভাবেই সারা রাত তিনজন ঘুমহীন চোখে কাটিয়ে দিলেন। সকাল 7টা, 8টা, 9টা বাজতে চলল। প্রতিটা ঘন্টা পার হচ্ছে আর শিবানী যেন মৃত্যুর দিকে ঢলে পড়ছে। শিবানী তখনও চোখ মেলে তাকায়নি। এদিকে ওর পরিবারের বাকি সদস্যরাও এসে হাজির, কিন্তু ওর শ্বশুরবাড়ির লোক, তাদের নিয়ে না বলাই ভালো। সকাল 10টা নাগাদ শিবানীর বাবা নিজের মেয়ের পায়ের কাছে এসে বসলেন আর বললেন, মারে, তুই কি সত্যি আমাদের ছেড়ে চলে যাবি? তোর এই অভাগা বাবাকে কে দেখবে? আমি জানি তোর উপর এত বছর আমি খুব অন্যায় করেছি, যার কোনো ক্ষমা নেই, কিন্তু তুই আমাকে এভাবে শাস্তি দিবি? তোর যা শাস্তি দেবার আমাকে দে, কিন্তু আমাদের ছেড়ে চলে যাবার এই নির্মম শাস্তিটা প্লিজ দিস না। না তোর ইচ্ছের গুরুত্ব দিয়েছি কোনোদিন, না তোকে গুরুত্ব দিয়েছি। তুই একজন মেয়ে, তার জন্য কত যে অবহেলা করেছি তার কোনো ঠিক নেই। আজ এতদিন পর বুঝতে পেরেছি তুই আমাদের বাড়ির শুধু মেয়ে ছিলিস না, তুই ছিলি আমাদের বাড়ির লক্ষ্মী। কিন্তু আজ আমাদের সেই বাড়ি লক্ষ্মী ছাড়া। প্লিজ ফিরে আয়, এভাবে ছেড়ে যাস না। শিবানীর পায়ে হাত রেখে তার বাবা কেঁদেই চলেছেন। তার চোখের জল বিন্দু বিন্দু করে শিবানীর পা দুটি সিক্ত করে চলেছে। হঠাৎই যেন শিবানীর পা কেঁপে উঠল। শিবানীর বাবা কি ভুল বুঝতে পারলেন? সত্যি কি তার মেয়ে তাহলে? ওঠ মা, ওঠ, আমাদের ছেড়ে যাস না। যে ভুল আমরা করেছি তার দ্বিতীয়বার হবে না। শেষ পর্যন্ত শিবানীর জ্ঞান ফিরল, কিন্তু তার হার্টবিট এখনো ক্ষীণ। কি যে হবে এখনো তার নিশ্চয়তা নেই। অবশ্য কিছুক্ষণের মধ্যে নিশ্চয়তা ফিরল। শিবানীর কপাল থেকে বিপদের রেখা নামতে শুরু করল। সে আস্তে আস্তে চোখ মেলে চাইছে, দেখতে পাচ্ছে তাকে ঘিরে আছে তার পরিবারের সব সদস্য, কিন্তু তার বাবা। সে একটু জোর করেই নিচের দিকে তাকিয়ে দেখতে পেল তার বাবা কাঁদছেন। জীবনে এই প্রথমবার শিবানী তার বাবার চোখে জল দেখতে পেয়েছে। সে তার বাবার চোখে জল দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি। এই দৃশ্য দেখে তার চোখের কোণায় জল আসবে না তা কি হয়? ডাক্তার সবাইকে বাইরে যেতে বললেন। শিবানীর ওপর চাপ পড়ছে। এখন কোনো চাপ দেওয়া যাবে না তাকে। ওর হার্টবিট এখনো দুর্বল। সবাই একে একে বেরিয়ে যাচ্ছেন শিবানীর কাছ থেকে। তার বাবা তার কপালে চুম্বন দিয়ে বেরিয়ে যেতে চাইলে শিবানী তার বাবার হাতটা শক্ত করে ধরে ফেলে। অনেক কষ্টে সে বলে, বাবা যেও না। ডাক্তার শিবানীর অবস্থা বুঝে তার বাবাকে কেবিনের ভেতরেই থাকার অনুমতি দিলেন। যত দিন গড়িয়ে বিকেল আর বিকেলের পর সন্ধে হতে থাকে, শিবানীও তত সুস্থ হতে থাকে। সন্ধ্যের দিকে সবাই শিবানীর সাথে দেখা করতে আসে। সঙ্গে আসে পুলিশ। সবাই চমকে ওঠে। পুলিশ কেন? কে ডাকলো আপনাদের? কথাটা জিজ্ঞাসা করলেন শিবানীর জেঠু। অন্য দিক থেকে শিবানীর বাবা বললেন,
আমি ডেকেছি ওনাদের। কিন্তু কেন? দোষটা তোর মেয়ের। তোর মেয়েই সংসার করতে পারেনি। চুপ করো দাদা। আজ তোমাদের কথা শুনে আমি যে অন্যায় আমার মেয়ের সাথে করেছিলাম, তার জন্য আমার মেয়ে অভিমান করে মরতে গিয়েছিল। তোমাদের জন্য আমি আমার মেয়েকে কোনোদিন বোঝার চেষ্টা করিনি। তোমাদের মান রাখতে আমি আমার মেয়ের স্বপ্নের কথা বিন্দু মাত্র চিন্তাও করিনি। সে কি চায় বা কি চেয়েছিল তার কোনো কিছুই আমি তোয়াক্কাও করিনি। কিন্তু সেই ভুল আমি আর করব না। তোমাদের কথা মতো সব কিছু চলতে পারে না। আমি, আমার ছেলে মেয়ে এবং স্ত্রী, এই নিয়েই আমাদের পরিবার। তাদের মধ্যে কারো গায়ে যদি একটাও আঁচড় লাগে তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তোমরা তোমাদের দিকটা নিয়ে ভাবো, আমাদের দিক নিয়ে না ভাবলেও চলবে। ওর শ্বশুর বাড়ির লোক যে অন্যায় আমার মেয়ের সাথে করেছে তার জন্য শাস্তি পাওয়া অবশ্যই দরকার। চুপ কর তুই। ওর শ্বশুর বাড়ির লোক যেমন অপরাধী তেমন তোরাও তো কম অপরাধী নোস। তোরাও কি নিজের মেয়েকে সুশিক্ষা দিতে পেরেছিস? আমাদের শাস্তি নিয়ে না হয় আমরা পরে ভাবব। আমার মেয়ে সুস্থ হয়ে উঠুক, তারপর সে আমাকে যে শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। আর আমার মেয়ে সুশিক্ষা পেয়েছে কিনা তার পরিচয় না হয় আমি পরে দেব। আজ যে সমস্যাটা এসে হাজির হয়েছে তার সমাধানটা আমি করি, তারপর তোমাদের কথার উত্তর আমি দেব। এখন তোমরা আসতে পারো। এই বলে শিবানীর বাবা হাত জোর করে নিজের দাদাকে চলে যাওয়ার জন্য অনুরোধ করলেন। শিবানীর জেঠু রাগে গজগজ করতে করতে হসপিটাল থেকে বেরিয়ে গেলেন। এদিকে পুলিশ শিবানীর জবানবন্দি নিয়ে চলে গেল। আজ রাতে শিবানীর মা ওর সাথে থাকবেন, অন্তত ডাক্তার তাই পরামর্শ দিয়েছেন। শিবানীর মা তার মেয়ের জন্য পছন্দের খাবার তৈরি করে এনেছেন। ওর সরপুরিয়া খুব পছন্দের, তাই তার বাবা বাজার থেকে সরপুরিয়া কিনে এনেছেন। আস্তে আস্তে শিবানী আরও সুস্থ হতে থাকল। হসপিটালে 10 দিন থাকার পর ডাক্তার তাকে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। আগামীকাল শিবানী বাড়ি ফিরবে, তাই ওর পরিবারের সবার আনন্দের শেষ নেই। পরের দিন সকালবেলায় ঘড়িতে 7টা বাজার সাথে সাথে ডাক্তার এসে বলে গেলেন, আজ শিবানীকে ছুটি দেওয়া হলো। আপনারা তাড়াতাড়ি সব ফর্মালিটি পূরণ করে হসপিটাল থেকে চলে যেতে পারেন। কিন্তু শিবানীর বাবা কোথায়? তাকে তো সকাল থেকে দেখাই যাচ্ছে না। বারবার তার ফোনে কল করা সত্ত্বেও তার ফোন নট রিচেবল বলছে। শিবানী সহ ওর মা, ভাই সবাই দুশ্চিন্তা করতে লাগলো। তাহলে কি শিবানীর বাবা নিজেকে শাস্তি দেওয়ার জন্য কোথাও চলে গেছেন? যদিও কিছুক্ষণের মধ্যে সবার দুশ্চিন্তার অবসান ঘটিয়ে শিবানীর বাবা ফোন করে জানালেন তিনি কিছুক্ষণের মধ্যে হসপিটালে আসছেন। সকাল 8টা নাগাদ শিবানীর বাবা হসপিটালে এসে উপস্থিত হলেন। শিবানী দুশ্চিন্তার সুরে তার বাবাকে প্রশ্ন করল, কোথায় গিয়েছিলে বাবা? এত দেরি হলো যে আসতে? একটু কাজে ব্যস্ত ছিলাম রে মা। চল এবার তাহলে রওনা হওয়া যাক। সকাল 9টা নাগাদ সবাই রওনা হলেন। শিবানী সহ তার বাবা তার পরিবারকে নিয়ে গাড়ি করে বাড়ি ফিরছেন। শিবানীর মা প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছি আমরা? বাড়ির রাস্তা তো অন্যদিকে। শিবানীর বাবা একটু হাসি মাখা মুখে বললেন, একটা সারপ্রাইজ আছে তোমাদের সকলের জন্য, বিশেষ করে শিবানীর জন্য। কি সারপ্রাইজ বাবা? আরে চল না, গেলেই তো দেখতে পাবি। একটা বড় বাড়ির সামনে শিবানীদের গাড়িটি এসে হাজির হলো। বাড়িটির সামনে অনেক বড় একটি গেট, যার বাইরে অজস্র লোকের ভিড়। স্যুট প্যান্ট পরা, টাই কোট লাগানো অনেক বড় লোকের ভিড়। বাবা, এসব কি হচ্ছে? এখানে এত ভিড় কিসের? ভেতরে গেলে সব দেখতে পাবি। শিবানীর পরিবারের সবাই ভেতরে প্রবেশ করলেন। শিবানী আশ্চর্য হয়ে গেল। ভেতরে ঢুকতে এসে দেখতে পেল তার আঁকা আজ পর্যন্ত যতগুলো ছবি তার রুমে ছিল তার সবই তার বাবা এক্সিবিশনে লাগিয়েছেন। সেই সঙ্গে চারিদিকে তার লেখা কবিতা এবং গানের লাইন দেওয়ালের আনাচে কানাচে অঙ্কিত করা আছে। কান্নার সুরে শিবানী তার বাবাকে জিজ্ঞেস করল, এগুলো কি বাবা? এসব কি তুমি করেছো? কিছু নয় রে মা, নিজের ভুলের প্রায়শ্চিত্ত আর তোর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমি পূরণ করতে চলেছি। এখানে যত সমস্ত ছবি দেখতে পাচ্ছিস তা সবই তোর হাতের আঁকা, এবং এখানে পরবর্তী ক্ষেত্রে তুই যাতে আঁকতে পারিস তার সমস্ত ব্যবস্থা আমি করে রেখেছি।
এখানে তুই নিজের পছন্দ মতো যেমন চাইবি তেমনভাবে ছবি আঁকতে পারবি। এই জায়গাটা তোর নামেই আমি কিনেছি, বাড়িটাও তোর নামেই আছে। আসলে শিবানীর বাবা একজন বড় ব্যবসায়ী হওয়ার কারণে একটি পুরনো বাড়ি জোগাড় করতে তার বেশি সময় লাগেনি। এ কদিনের মধ্যে তিনি সে পুরনো বাড়িকে নতুনভাবে সাজিয়ে তুলেছেন এবং তার মেয়ের জন্য এই এক্সিবিশন রুম এবং স্টুডিও বানিয়ে দিয়েছেন। শিবানী চারিদিকে তার আঁকা ছবিগুলো দেখতে পাচ্ছে। অনেক ছবি সে যে এঁকেছে তা প্রায় ভুলেই গেছিল। আজ অনেক দিন পর তার বাবার কারণে সে সেই সমস্ত ছবি দেখতে পাচ্ছে। প্রথমে সে লক্ষ্য না করলেও পরে সে দেখতে পেল বাড়ির বাইরে সোনালী অক্ষরে লেখা শিবানী ভবন। শিবানী আজ ভাবতে লাগল, এতদিন পর্যন্ত যে কষ্ট সে পেয়েছে তার অবসান হয়তো এভাবেই ঘটার কথা ছিল। একসময় ঈশ্বর যা যা কেড়ে নিয়েছিলেন তা তিনি এক এক করে ফিরিয়ে দিচ্ছেন। তার বাবার অনুরোধে তার অনেক ব্যবসায়ী বন্ধুরাও এসেছেন এই এক্সিবিশনে। কিছুক্ষণ পর শিবানীর বাবার এক বন্ধু তার আঁকা একটি ছবি কিনে নিলেন কিছু টাকা দিয়ে। শিবানীর দিকে ছবিটির জন্য একটি চেক বাড়িয়ে দিতেই সে দেখতে পায় সেটা 1 লক্ষ টাকার চেক। শিবানী আনন্দে কাঁদতে লাগলো। সে সেই চেক তার বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা, আমার প্রথম উপার্জন তোমার জন্য। শিবানীর বাবাও নিজের চোখের জল আটকাতে পারলেন না। নিজের মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন তিনি। অনেক দিনের অবহেলা, হতাশা, ঘৃণা সবের যেন অবসান হলো। সেই সুন্দর দৃশ্য দেখার পর সবার চোখের কোণে জল এসে হাজির হলো। সন্ধেবেলায় বাড়ি ফেরার পথে শিবানী দেখতে পেল তার হাতে মোট 10 লক্ষ টাকার চেক। বাবা, আমি এত টাকা নিয়ে কি করব? আজ থেকে তুই তোর স্বপ্ন পূরণ করবি এই টাকা নিয়ে, আর তোর স্বপ্ন পূরণ করার সমস্ত দায়িত্ব আজ থেকে আমার। তুই আজ পর্যন্ত যা যা হারিয়েছিস তা আমি সব তোকে ফিরিয়ে দেব। শিবানী বিশ্বাস করতে পারছে না যে এটা স্বপ্ন নাকি বাস্তব। আমাদের সমাজে শিবানীর মতো কত মেয়েই না আছে যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে না পরিবারের কিছু অবিবেচক নিয়মের কারণে। আমি নিজে একজন সন্তান, তাই একজন সন্তানের মনের অবস্থা কেমন হয় তাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে লেখক এই গল্পের মাধ্যমে। পৃথিবীর প্রতিটি পুরুষ খারাপ হতে পারে, প্রতিটি বয়ফ্রেন্ড খারাপ হতে পারে, প্রতিটি স্বামী খারাপ হতে পারে, কিন্তু পৃথিবীতে একটাও খারাপ বাবা হয় না। শুধুমাত্র নিজের কিছু গোড়া নিয়ম নীতির কারণে, সমাজের কারণে তারা খারাপ ব্যবহার করতে অনেক সময় বাধ্য হয়। যাই হোক, ভালো থাকুক পৃথিবীর প্রতিটা বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।